নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনি সংবিধানের রক্ষাকর্তা, অর্থাৎ রাজ্যের মানুষের যদি কোনো সাংবিধানিক সংকট হয়, রাজ্যে যদি কোনো সাংবিধানিক সংকট হয়, তার একদম শেষ মানুষটি হচ্ছেন সিভি আনন্দ বোস। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সন্দেশখালিতে যে সময় ধর্ষণের ঘটনা বা অভিযোগগুলি সামনে আসছিল, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন সন্দেশখালীর মা বোনেদের কাছে, এবং সেই সময় রাজ্যপালকে দেখে সন্দেশখালীর মা বোনেরা তার পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিলেন। আজ সেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারীকে, অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। এটা ঠিক যে তিনি যদি রাজ্যপাল না হতেন, তাহলে এই অভিযোগের ভিত্তিতে এতক্ষণ হয়তো অভিযুক্ত গ্রেফতার হয়ে যেতেন। এটা ঠিক যে তিনি যদি রাজ্যপাল না হতেন, তাহলে হয়তো আজকের সন্ধে এটা নিয়ে হয়তো আলোচনা নাও হতে পারত, কারণ ঘটনাটা হয়তো আর 5টা এরকম অনেক ঘটনার মতো পেছনের সারিতে চলে যেত। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে বলে অভিযোগ, আবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ বলেই 361 নম্বর ধারার সাবক্লাস 2 এবং 3 অনুযায়ী কোনো আইনানুগ পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, এমনকি রাজ্যপাল নিজেও চাইছেন না। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যখন গোটা পরিস্থিতিটা রয়েছে, তখন রাজ্যপাল একটা মাস্টার স্ট্রোক দিলেন। পুলিশ অনুসন্ধানের স্বার্থে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে কিনা সেটা জানার জন্য যখন সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা করছেন, তখন রাজ্যপাল নিজেই বললেন, এই নিন সিসিটিভি ফুটেজ। না, পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিতে নারাজ। তিনি রাজ্যের মানুষের কাছে লায়াবল, রাজ্যের মানুষের কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য, কারণ তিনি আমাদের প্রতিনিধি, আমাদের সংবিধানের প্রতিনিধি। তাই তিনি তাদের জন্য ওপেন টু অল করে দিলেন। কাজটা কি ঠিক করলেন? তৃণমূল বলছেন না, তিনি আইনকে ঘুর পথে কার্যত নাক দেখানোর চেষ্টা করলেন। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? যিনি অভিযোগকারিনী তিনি এই সিসিটিভি নিয়েই বা কি বলছেন? চলুন আলোচনা শুরু করার আগে প্রতিবেদনে নজর রাখা যাক। রাজ্যপালের সচ কা সামনা, নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে নিজেই নামলেন ড্যামেজ কন্ট্রোলে। 2রা মে রাজভবনের চূড়ান্ত প্রস্তুতি, কারণ নির্বাচনী প্রচারে এসে রাজভবনে রাত্রিবাসের কথা ছিল প্রধানমন্ত্রী। হঠাৎ সন্ধে নাগাদ বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠতেই ময়দানে নামে তৃণমূল। দ্রুত কলকাতা পুলিশের তরফে গঠন করা হয় অনুসন্ধান টিম। অভিযোগকারিনীর সহকর্মীদের রাজভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, কিন্তু বেঁকে বসে রাজ্যপাল। একটি বিবৃতি জারি করে রাজভবনের তরফে জানানো হয়, কোনো কর্মী পুলিশকে বয়ান দেবেন না। স্মরণ করান 361 ধারায় রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতার কথা। শুরু হয় রাজভবন লালবাজার দ্বৈরথ। দিদিগিরি সহ্য করবেন না, কেরালা থেকে ফিরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didigiri on the distinguished office of the governor. পুলিশের অনুসন্ধান টিম হাতে পেতে চাইছিল ঘটনার দিন রাজভবনের সিসিটিভি ফুটেজ। সেখানেই মাস্টার স্ট্রোক রাজ্যপালের। জানান, মমতা ও তার পুলিশ ছাড়া ফুটেজ দেখাবেন রাজ্যবাসীকে। প্রশাসনের সঙ্গে অসহযোগিতার পথে গেলেও জনগণের কাছে নিজের ভাবমূর্তি স্পষ্ট রাখতে সচ কা সামনা কর্মসূচি নিলেন রাজ্যপাল। ঘটনার দিন রাজভবনের 1 ঘন্টা 19 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন রাজ্যপাল। রাজভবনের নর্থ গেটের 2টি ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখানো হয়। 3টি ধাপে ফুটেজ দেখিয়েছেন, 3টি ধাপে ফুটেজ দেখায় রাজভবন কর্তৃপক্ষ। প্রথম ফুটেজ বিকেল 5টা 31 মিনিট থেকে 5টা 42 মিনিট পর্যন্ত। দ্বিতীয় ফুটেজ বিকেল 5টা 32 মিনিট থেকে 6টা 32 মিনিট পর্যন্ত। এবং তৃতীয় ফুটেজ সন্ধে 6টা 32 মিনিট থেকে 6টা 41 মিনিট পর্যন্ত। গোটা ফুটেজটিতে অভিযোগকারিনীকে দুবার দেখা গিয়েছে। একবার অভিযোগকারিনী আউটপোস্ট থেকে রাজভবনের ওসির ঘরের দিকে যাচ্ছেন, একবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে।
যদিও ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছিলেন রাজভবনের কনফারেন্স রুমে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। রাজভবনের ভেতরের কোনো অংশের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি, দেখা যায়নি রাজ্যপালকেও। এখানেই প্রশ্ন তুলছে তৃণমূল। যদি অভিযোগকারিনীর অভিযোগ খণ্ডন করাই ভিডিও প্রদর্শনের প্রাথমিকতা হয়, তাহলে অভিযোগকারিনীর অভিযোগের সময়, অভিযোগের স্থান এবং অভিযুক্তের সেই সময়ের অবস্থান, এই ভিডিওগুলি প্রকাশ্যে আনা উচিত। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন, বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন। কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। বাংলার জনসাধারণের সাংবিধানিক রক্ষাকর্তার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপাল হিসেবে তিনি জনগণের কাছে দায়বদ্ধ, সেটা প্রমাণ করতেই সিসিটিভির ফুটেজ প্রকাশ রাজ্যপালের। তবে ঢোক গিলতে নারাজ তৃণমূল, ফলে সিসিটিভির ফুটেজ প্রকাশ পেলেও রাজনৈতিক তরজায় বিরাম নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আমি আলোচনায় আসব, তার সঙ্গে দুটো এলিমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আগে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনায় রয়েছেন কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কৌশিকবাবুকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ মুখপাত্র আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত। রয়েছেন আশরাফুল আমিন, CPIM নেতা, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার এবং প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রত্যেকের কাছে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু লেটেস্ট আপডেটটা দেখাই। যে অভিযোগকারিনী অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং এই খবর নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, সেই অভিযোগকারিনী এই CCTV রাজ্যপাল প্রকাশ্যে আনার পর তিনি একটা বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে। কি বলেছেন চলুন আগে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। তিনি বলছেন যে রাজ্যপাল বলে দিয়েছিলেন সাইমা যাবে আমার সঙ্গে রাজভবনের গাড়িতে বাড়ি পৌঁছে দিতে, এবং আমার ধারণা গ্রাউন্ড ফ্লোরে সিসিটিভি ফুটেজ দেখালে ওই একই জিনিস দেখা যাবে যেখানে উনি কাঁদছেন, স্পেশাল সেক্রেটারির কাছে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, সেই ছবিও নেই। তবে এটা হাস্যকর নাটক না করে পুলিশকে তদন্ত করার অনুমতি দেওয়ার সাহস দেখাতে পারতেন। সত্যিটা বলার জন্য ওন স্টাফেদের অনুমতি নিতে হচ্ছে। কিন্তু ওনার অবস্থা এখন চিত্ত আমার ভয়শূন্য, বিকৃত মমশির, কি আর বলবো, এরপরে আর কিছুই বলার থাকে না। আমি সাধারণ মানুষ আর উনি গভর্নর। ভালো করে বোঝার চেষ্টা করুন, এই গ্রাফিক্সটা আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখাবো। উনি বলছেন আমি সাধারণ মানুষ এবং উনি গভর্নর, এবং উনি বলছেন যে যে সিসিটিভি ফুটেজ দেখানোর দরকার ছিল সেটা দেখানোর প্রয়োজন ছিল। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চজেতা শির, তার জায়গায় তিনি একটা নতুন কথা বলার চেষ্টা করলেন যে চিত্ত আমার ভয়পূর্ণ, বিকৃত মমশির। বেশ, আমি আলোচনায় আসি। আমি প্রথমেই সুপ্রিয় ঘোষের কাছে যেতে চাইব। সুপ্রিয়, তোমাদের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি এতে কোনো মন্তব্য করবে না। ঠিক, বিজেপি কোনো মন্তব্য করবে না, কিন্তু বিজেপি তো চুপও থাকতে পারবে না। বিজেপি কি করে চুপ থাকবে? কারণ রাজ্যপাল পদটাই তৃণমূলের কথা অনুযায়ী যে বিজেপির অ্যাপয়েন্টমেন্ট, বিজেপির মনোনীত লোকেরা রাজ্যপাল পদে বসেন, যাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে এর আগেও, পদ্মপাল ইত্যাদি ইত্যাদি। ফলে তিনি তোমাদেরই লোক। ফলে তোমরা আজকে রাজ্যপাল যখন বিপদে পড়েছেন তখন রাজ্যপালের পাশ থেকে সরে যাচ্ছ, নাকি মনে করছো যে রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটাতেও পারে, তার পাশে থেকে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না? কোনটা? অবস্থানটা স্পষ্ট করা দরকার। একেবারে ধরি মাছ নাচুই পানি সেটা কিন্তু অন্য অবস্থান হতে পারে। ফলে আমি অবস্থানটা স্পষ্ট করতে চাই। আমাদের রাজ্যের যিনি প্রধান মুখপাত্র এবং দলীয় এখন সাংসদ, তিনি রাজ্যসভার পরিষ্কারভাবে তোমাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে প্রেস বিবৃতির মাধ্যমে এটা পরিষ্কার করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির রাজ্য পক্ষ থেকে হোক বা কেন্দ্রের পক্ষ থেকে হোক এই ঘটনার সাথে
আমরা কোনো তর্কে তার পক্ষে তার বিপক্ষে দাঁড়াবো না। এটা একটা সাংবিধানিক পোস্ট। তৃণমূল কি বলছে, তৃণমূল কাকে কি বলে, কখন কাকে কি বলে, কোনটা সাংবিধানিক, তৃণমূল সংবিধান মানে নাকি? সুপ্রিয় সুপ্রিয় তোমার জায়গায় যদি আজকে শ্রমিক ভট্টাচার্য এই অনুষ্ঠানে থাকতেন বিজেপির প্রতিনিধি হয়ে, আমি তাকে একই প্রশ্ন করতাম যে রাজ্যপালের সব বিষয়ে তোমরা মন্তব্য করো, হঠাৎ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল আর তোমরা সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছ, এটা কিভাবে সম্ভব হতে পারে? হাউ ইজ ইট পসিবল? কোথায় পাশ কাটালাম? না না, কোথায় পাশ কাটালাম? এটা নতুন করে তৃণমূল যেটা চাইছে সেটা তো নিশ্চিতভাবে সংবাদ তুমি তৃণমূলের কথা বাদ দাও, সুপ্রিয় তৃণমূলের কথা বাদ দাও, আমি বলছি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোমাদের কোনো বক্তব্য নেই? রাজ্যের বিরোধী দল হিসেবে তোমাদের কোনো মন্তব্য নেই? এটা কি বলছো? বক্তব্য দিচ্ছি তো, আরে শোনো পুরোটা। হ্যাঁ, বক্তব্য দিচ্ছি তো। সেটা হচ্ছে এইটাই তো বলছিলাম, রাজ্যের এই যে পোস্টটা, এটা সাংবিধানিক পোস্ট। তৃণমূল সেটাকে সাংবিধানিক পোস্ট মনে করে না, বিজেপি মানে সেই পোস্টটাকে তুলে দিয়েছে, তারা অ্যাপয়েন্ট করেছে। এর আগে যতগুলো কেন্দ্রীয় সরকার ছিল, কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেস যাদের সাথে ছিলেন, এর আগে যখন গান্ধীবাবুকে নিয়ে এখানকার রাজ্যপাল তাদেরকে নিয়ে সিঙ্গুর আন্দোলন করেছে, তখন তো তৃণমূলের মুখে এই কথাগুলো আসেনি যে কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টেড। না 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 সুপ্রিয়, আমার প্রশ্নটা তুমি হয়তো বুঝতে পারছো না। আমি সুপ্রিয় খুব পরিষ্কারভাবে জানতে চাইছি, রাজ্যপালের বিরুদ্ধে একজন নারীকে, বাংলার নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিজেপির বক্তব্য কি? আগে কি হয়েছে, পরে কি হবে জানতে চাই না। আমি পরিষ্কার জানতে চাইছি বিজেপি কি রাজ্যপালের পাশে আছে না পাশে নেই সেটাও জানতে চাই না। আমি জানতে চাই তোমরা কি এই ঘটনার তদন্ত দাবি করছো? তোমরা কি এই ঘটনা নিয়ে কি বলছো যে আমরা কোনো কথা বলবো না, আমরা জানিই না কিচ্ছু, আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না? দুটো কিন্তু আলাদা বিষয়। জানি না একবারও বলা হয়নি এটা। না 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 সৈকত, জানি না একবারও বলা হচ্ছে না। আমার যা দলীয় স্ট্যান্ড, আমি তো তার বাইরে যেতে পারি না। আমরা পরিষ্কার তোমাদের দলীয় স্ট্যান্ড পরিষ্কার নয় কেন? তোমাদের দলীয় স্ট্যান্ড পরিষ্কার নয় কেন? রাজ্যপাল না না, এক মিনিট সুপ্রিয়, রাজ্যপাল একজন মহিলার শ্লীলতাহানি করেছেন কি করেননি এটা তদন্তের বিষয়, কিন্তু সেখানেও আবার প্রশ্ন উঠছে যে রাজ্যপাল তিনি তদন্তের মুখোমুখি হতে চাইছেন না বলে অনেকে মনে করছেন। কারণ তিনি বলছেন আমি পুলিশকে আমার কেউ বয়ান দেবেন না, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, পুলিশকে আমি সিসিটিভি দেব না, কারণ আমি 361 নম্বর ধারায় আমি রক্ষা কবচ পাই, সেটা আলাদা বিষয়। আমি এটাই বলতে চাইছি, একজন মহিলার শ্লীলতাহানির অভিযোগ, তিনি রাজ্যপাল হন আর পাড়ার কেলটুদা হন, আলাদা বিষয়। আমি বলছি সেটাতে তোমাদের অবস্থান কি? একজন মহিলার শ্লীলতাহানির অভিযোগ 100 বার সেই কথাটাই তো বলছি, পুরোটা কমপ্লিট করতে দাও রে বাবা। আমি সেই কথাটাই বলছি, আমি বারবার একটা কথা বলছি, এই পোস্টটাই যে বারবার বলছে না তদন্তের বিষয়, তাকে সংবিধান কিছু শক্তি দিয়েছেন। এখানে আমি তুমি চাইলেই যে তার বিরুদ্ধে তদন্ত হতে পারবে এই ক্লজগুলো নেই। এবার একজন যিনি অভিযোগকারী তিনি অভিযোগ করেছেন, আমরা তো তার ফরে বা তার এগেনস্টে গিয়েও বলছি না, আমরা পরিষ্কার বলছি যে ঘটনাটা হয়েছে সেটা রাজ্যপাল তার পরিপ্রেক্ষিতে আজকে যে সিসিটিভি ফুটেজ ছেড়েছেন সেটা তো বিজেপি দপ্তর থেকে ছাড়া হয়নি, রাজ্যপাল তার রাজভবনে সিসিটিভি ফুটেজ ছেড়েছেন। পরবর্তীকালে রাজ্যপাল যদি তার এই ঘটনার সাথে যুক্ত থাকা বা না থাকা, আবার রাজ্যপালের চারপাশে ঘুরপাক করবার জন্য আমি বলতে চাইছি, একজন মহিলার শ্লীলতাহানি হয়েছে, তিনি রাজ্যপাল করেছেন না পাড়ার কালটুদা করেছেন আমার জানার দরকার নেই। আমি বলছি একজন মহিলার শ্লীলতাহানি হয়েছে, এই ঘটনার তদন্ত বিজেপি চায় না চায় না? আমরা পরিষ্কার আবার একবার বলছি তোমাকে, তুমি আমার মুখ দিয়ে কি বলাতে চাইছো জানি না, বাট আমি আবার বলছি ঘটনা কি ঘটেছে সেটার পরিষ্কার করবার জন্য রাজ্যপাল জনমানুষের কাছে একটি সিসিটিভি ফুটেজ তুলে ধরেছে। তার তিনি নির্দোষ কি নির্দোষ নয় সেটা তার আমি উত্তর পেয়ে গেছি স্তর থেকে। সুপ্রিয়, আমি এটাই জানার, আমি এই উত্তরটাই তোমার থেকে আশা করছিলাম। এই উত্তরটা শোনার জন্য তোমাকে আমি 18 বার প্রশ্ন করলাম। এবার এই প্রশ্নটার উত্তরটা নিয়ে তুমি যে উত্তরটা দিলে তার কাউন্টার কোশ্চেনটা আমি তৃণমূলের কাছে যাব। আমি কৌশিক বাবু, আমি আপনার কাছে যাব, যেখানে আমরা শুনলাম যে তৃণমূলের পক্ষ থেকে, আমি বলবো না, তবে কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূলের প্রাক্তন সাংসদ তিনি প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজটা প্রয়োজন ছিল, স্থান কাল পাত্র ভালো করে মেনশন করেছেন উনি বলছেন স্থান কাল কোথায় হয়েছে, সেই সময়ের ফুটেজটা কিনা সেইটা ইম্পর্টেন্ট। যে ফুটেজটা এখানে প্রকাশ্যে এসেছে সেটা যে স্থানে শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে সেই স্থানে নয়। মহিলার বা অভিযোগকারিনীর বক্তব্য শুনে এটাই পরিষ্কার হচ্ছে যে সমস্ত সিসিটিভি ফুটেজটা প্রকাশ্যে আনা হয়নি, একটা বাইরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। তাহলে এই ফুটেজটা দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে?
প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনকে টিভির সমস্ত উত্তর পূর্ব ভারতের দর্শকদের জানাই শুভ সন্ধ্যা। দেখুন, এটা রাজ্যপাল যেরকম একটা হাস্যকর কাজ করতে পারেন, এটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম। কাউকে বলা হলো গরুর রচনা লিখতে, উনি লিখতে বসলেন শ্মশানের রচনা। আজকে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার এই স্টুডিওতে সৈকত আমরা 4 জন বসে আছি, ধরুন আমাদের দুজনের মধ্যে একটা হাতাহাতি হলো বা কিছু একটা ঘটনা ঘটলো, তা তার যখন ফুটেজ চাওয়া হবে, আপনি যদি সেক্টর 5-এর রংদে বাসন্তী ধাবার ফুটেজটা দেন, বা আপনার এই বিল্ডিংয়ের নিচে আমরা যেখানে গাড়িতে উঠি সেই ফুটেজটা দেন, সেটা যতটা হাস্যকর হবে, এটাও ঠিক ততটাই হাস্যকর। রাজভবনের কনফারেন্স রুমে ঘটনাটা ঘটেছে বলে এরকম অভিযোগ, সেই কনফারেন্স রুমের কোনো ফুটেজ দিলেন না, তার করিডোরের কোনো ফুটেজ দিলেন না, রাজভবনের নর্থ গেট এবং সেন্ট্রাল গেটের কিছু ফুটেজ ছাড়লেন, এবং সেটাও আবার কি 100 জন লোককে উনি ডেকে নিয়ে। আচ্ছা বলুন তো সৈকত বাবু, আমরা আপনার মাধ্যমে রাজ্যপালকে একটা বিনীত প্রশ্ন করতে চাই, যদিও ওনাকে আর বিনীতভাবে প্রশ্ন করার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে, এই 100 জন যাদেরকে উনি ফুটেজটা দেখালেন, তারা কি এই কেসটার বিচার করবে? তারা কি তদন্ত করবে যে ভদ্রমহিলা ঠিক একটি বাঙালি তরুণী শ্লীলতাহানি হয়েছে, কাঁদতে কাঁদতে সে বেরিয়ে যাচ্ছে, সেই ঘটনার তদন্ত কি এই 100 জন করবে? উনার যদি এতই সৎসাহস থাকে, তাহলে উনি পুলিশকে কেন দিচ্ছেন না? আর সব থেকে বড় কথা হচ্ছে, ঘটনাস্থলের স্পটের সেখানকার কোনো ভিডিও ফুটেজ নেই। ভিডিও ফুটেজ বার করেছেন উনি রাজভবনের নর্থ গেটের। আমার তো মনে হচ্ছে এর দ্বারা উনি প্রমাণ করলেন যে উনি খুব বড় কিছু জিনিস ঢাকতে চাইছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং এটা সত্যি করেই সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা হওয়া উচিত। স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরেও একজন রাজ্যপালের এরকম সাংবিধানিক রক্ষা কবচ কি করে থাকতে পারে? এবং যে কেন্দ্রীয় সরকার রাজ্যপাল অ্যাপয়েন্ট করেন, সেই কেন্দ্রীয় সরকার কেন কোনো কগনিজেন্স এই ঘটনাটা নিচ্ছেন না? এই দাবিটাও আমরা বারবার জোরালোভাবে করছি। উনি নাকি বড় বড় কথা বলে পিস রুম করেছিলেন রাজভবনে, ওনার লজ্জা লাগে না? ওটা পিস রুম করেছিলেন নাকি ওটা তো এখন দেখা যাচ্ছে নারীদের সম্মানহানির P7 উনি তৈরি করেছিলেন? এর সমস্ত জবাব কিন্তু রাজ্যপালকে একদিন না একদিন দিতেই হবে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের অভিযোগটা যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার বিরুদ্ধে হয়, তখন এরা চুপসে বসে থাকে। এখন রাজ্যপালকে নিয়ে যে ধরনের বক্তব্য এখানে তৃণমূল মুখপাত্র করলেন, তিনি ধরেই ফেলেছেন তিনি অভিযুক্ত নয়, তিনি দোষী, যে কথাগুলো উনি বললেন। আচ্ছা, ভিডিও ফুটেজ বের করেছেন, ভালো কথা। কোথাকার ভিডিও ফুটেজ দরকার না দরকার, আগামী দিনে তিনি যদি আবার বের করেন, তখন এই মুখটা থাকবে তো? আবার নাও বের করতে পারেন। আগে থেকে এই যে বলে দেওয়া, আগে থেকে যে বলে দেওয়া যে উনি একটা কিছু করেছেন, আপনার কথা দিয়ে আমি এটা বুঝতে পারছি, ওই ফুটেজটা প্রকাশ্যে আসা উচিত। তার মানে আপনার কথা দিয়ে প্রকাশ আসছে, কিন্তু আপনি বলে ফেললেন কথা। সেই ফুটেজ আছে কি নেই সেটা তো রাজ্যপালের দপ্তর থেকে জানতে পারবে। না না, আরে বাবা, সেটা তো রাজ্যপালের দপ্তর থেকে জানতে পারবে। আমরা তৃণমূল কংগ্রেস নই সৈকত, যে সংগঠন, শুনে নাও, আমরা, আরে বাবা শুনে নাও, আমরা তৃণমূল কংগ্রেস নই যে সংগঠন এবং প্রশাসন সমস্ত কিছু সংবিধান সব একসাথে চলে এক ঘর থেকে। আমরা দলীয় মুখপাত্র হিসেবে এখানে বসেছি। আমাদের দলীয় স্ট্যান্ড, রাজ্যপালের যে ঘটনা, সেটা বিচার হবে কি বিচার হবে না, এটা রাজ্যপালের তার পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, আগামী দিন তিনি কি তার পরিপ্রেক্ষিতে দেবে সেটা তার বিষয়। বিজেপির এখানে কোনো বক্তব্য নেই। দুর্ভাগ্যজনক সুপ্রিয়, এটা দুর্ভাগ্যজনক যে একটা ভারতবর্ষের এত বড় একটা রাজনৈতিক দল হওয়ার পরেও, ভারতবর্ষে ক্ষমতায় থাকার পরেও, এ রাজ্যের বিরোধী দল হওয়ার পরেও তোমরা বলতে পারলে না রাজ্যপালের এই তদন্তটার মুখোমুখি হওয়া উচিত, বা তিনি নিজে সাদরে আমন্ত্রণ জানানো উচিত যে তিনি নির্দোষ, তাকে প্রমাণ দেওয়া উচিত, অন্তত বাংলার মানুষের স্বার্থে। এটা দুর্ভাগ্যজনক। আমি ভেবেছিলাম তুমি উত্তরটা দেবে। প্লিজ এক মিনিট, আমি সেটাই তো বললাম, রাজ্যপাল তার ব্যক্তিগত স্তরে এগুলোকে পর্যবেক্ষণের কাছে যাব। আশরাফুল আমিনের কাছে যাব। আশরাফুল আমিনের কাছে যাওয়ার আগে একটা ছবি আমি দেখাবো। আমি পিসিআর কে বলবো যে সন্দেশখালীতে রাজ্যপাল যখন গিয়েছিলেন, সেই মুহূর্তটা আমি একবার দেখানোর জন্য। আচ্ছা বেশ, ওই ছবিটা আমি দেখাবো। তার আগে আশরাফুল আমিনের কাছে যাব। আশরাফুলদা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আশরাফুল বাবু আপনার কাছে, যে রাজ্যপাল যখন সন্দেশখালী চলে যেতে পারেন মহিলাদের উপর শ্লীলতাহানির অভিযোগ বা তাদের উপর নারী নির্যাতনের ঘটনায়, তাহলে রাজ্যপালের একটা নৈতিক দায়িত্ব তো থাকবে যে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, যেহেতু তিনি রক্ষা কবচ পান, আমি সেক্ষেত্রে এই প্রশ্নটা করছি যে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একজন মহিলার সম্ভ্রম নষ্টের, তাহলে আমাকে রাজ্যবাসীর কাছে পরিষ্কার থাকতে হবে
আর সেই কারণের জন্য দুটো উপায় রয়েছে। এক, তিনি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশকে বলতে পারেন যে হ্যাঁ তদন্ত করুন, আমার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ওনার ভয় থাকতে পারে যে এই রাজ্যের পুলিশ তাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ এই বহু উদাহরণ রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিরোধীরা করে দলদাস। দুই, তিনি যে সিসিটিভি ফুটেজটা প্রকাশ্যে আনলেন, এই সিসিটিভি ফুটেজটা প্রকাশ্যে এনে তিনি নিজেকে ড্যামেজ কন্ট্রোল বা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তৃণমূল কার্যত পাল্টা প্রশ্ন, অভিযোগকারিনী পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। এতে কি ব্যাপারটা আরো গোলমেলে হয়ে গেল না? দেখুন, বিষয়টা রাজ্যপাল একটা সাংবিধানিক পদ এবং তিনি একজন রক্ষকেরও ভূমিকা পালন করবেন, এটাই কাম্য। কিন্তু ঘটনাচক্রে এমন একটি জঘন্য অভিযোগ এসছে তার বিরুদ্ধে, অতীতের ভারতবর্ষের কোনো রাজ্যপাল বা এই ধরনের বড় মাপের সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিরুদ্ধে এসছে কিনা মানে সন্দেহ। তো যাই হোক, যে অভিযোগটা এসছে, রাজ্যপালও আইনের ঊর্ধ্বে নন। ভারতবর্ষের সংবিধান, এই রাজ্যপাল, রাষ্ট্রপতি তাদেরও বিচার করার বিভিন্ন রকমের সুযোগ রেখেছে। তাহলে সেই সমস্ত সুযোগে আইনের মধ্য দিয়েই তার সমস্ত অভিযোগের বিচার হওয়া উচিত। সেটা হয়তো পুলিশ করতে পারে না, কিন্তু তারও নির্দিষ্ট পদ্ধতি আছে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে ইস্যুটা আপনারা তুললেন, কিছুক্ষণ ধরে তৃণমূল এবং বিজেপির যে বাইনারিটা চলছে, আমরা বামপন্থীরা বা অন্য সাধারণ মানুষ বসে বসে শুনছিলাম। আমাদের দুর্ভাগ্য এটাই যে ভারতবর্ষের রাজনীতি আজকে কতটা কুলসিত হচ্ছে এই দুই রাজনৈতিক দলের দ্বারা। প্রতিনিয়ত মানুষের রুটি রুজি মূল জায়গা থেকে সরিয়ে আলাদা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। এটাই আজকে আমাদের সন্দেহের নতুন করে অবকাশ তৈরি হচ্ছে যে এটা কোনো প্রিপ্ল্যান কিনা, যে এমন একটা অভিযোগ, সেই অভিযোগ নিয়ে রাজ্যপাল আজকে যে সিসিটিভি প্রকাশ করলেন, এটা নিঃসন্দেহে একটা হাস্যকর এবং চরম লজ্জার। তিনি নিঃসন্দেহে একজন ওয়েল এডুকেটেড পার্সন, তার উচিত সরাসরি প্রশ্নের সামনে যখন দাঁড়িয়েছেন, সরাসরি সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্তে সহযোগিতা করা উচিত। এটাই ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সকল মানুষ নিশ্চিতভাবে কামনা করবেন। কথায় কথায় এরা বাঙালি মহিলা বলতে চাইছে। কেন অবাঙালি মহিলাদের ইজ্জতের কি কোনো দাম নেই? কেন ভারতবর্ষের সংবিধান প্রত্যেকের জন্য সমান অধিকার দেয়? বাঙালি অবাঙালি ভাগ করে ভারতবর্ষের সমগ্র মানুষকে কি করে ডিভাইড করা যায়, তার যে একটা ঘৃণ্য চক্রান্ত এদের মধ্যে আছে, এটা খুব খারাপ জিনিস। আমাদের বক্তব্য, রাজ্যপাল বিগত দিনে সত্যি সত্যি কিছু ক্ষেত্রে বিজেপির মানে মুখপত্র হিসেবে কাজ করছেন বা রাজনৈতিক নেতাদের মতন কাজ করেছেন, এরকম সাধারণ মানুষের মনে হয়েছে। অস্বাভাবিক কিছু নাই, তার কিছু অতিরিক্ত তিনি কাজ করেছেন। আজকের দিনে যখন ওই মহিলা যে অভিযোগটা করলেন, সে যেই হোক, তার প্রত্যেকের তার সম্ভ্রম থাকা উচিত, তার দাম আছে সবকিছু, মান সম্মানের। সেটা যখন আশরাফুল বাবু, আশরাফুল বাবু, এখানেই তো আমার প্রশ্নটা, সন্দেশখালীর মহিলারাও যেমন 2000 টাকার বিনিময়ে তারা সম্ভ্রম নষ্টের চেষ্টা করেছেন বলে যে ভিডিও প্রকাশ্যে ঘুরছে, তৃণমূল সামনে আনছে, সেটা যেমন আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তেমনি আমরা তো এটাও বিশ্বাস করতে কষ্ট হবে যে একজন মহিলা রাজ্যপাল হোক আর অন্য যে কোনো ব্যক্তি হোক, তার বিরুদ্ধে নিজের সম্ভ্রম নষ্টের কথা তিনি এরভাবে জনসমক্ষে প্রকাশ্যে আনবেন। এই দুটোই তো আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দেখুন, আপনাদেরকে এই যে সন্দেশখালীর ভিডিওর কথা বললেন, মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, একটার ভিডিওর পরে আরেকটা ভিডিও, কোন ভিডিওটা ঠিক আর কোন ভিডিওটা ভুল, এটা কিন্তু আজকে মানুষ সন্দিহান হয়ে যাচ্ছে, দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। রেখাপাত্রের যে ভিডিওটা আপনারা দেখালেন, আমি হলপ করে বলতে পারি, আমি এই রেখাপাত্রের প্রসঙ্গ আমাদের দ্বিতীয় টপিকে রয়েছে, তখন আমি আসবো। আমি আপাতত দুটো ছবি একটু দর্শকদেরকে দেখাই, সংক্ষেপে বলি। দুটো ছবি আমি আসছি, আমি দুটো ছবি দর্শকদেরকে একটু দেখাই। একটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করছিলেন থানায় বসে, সেই ছবিটা। আর দুই, রাজ্যপাল যখন সন্দেশখালী গিয়েছিলেন মহিলাদের সামনে, তখন মহিলারা রাজ্যপালকে দেখে যে কান্নায় ভেঙে পড়েছিলেন, কেউ উলু দিচ্ছিলেন, কেউ শঙ্খ বাজাচ্ছিলেন, সেই ছবি। এই দুটো ছবি পাশাপাশি আজকে আমি উইন্ডো করে আপনাদেরকে দেখাবো, কারণ দরকার রয়েছে। এই দুটো ছবি আজকের আলোচনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে। দেখুন, এই দুটো ছবি আপনাদেরকে আমি একটু দেখাতে চাইব। কোনটা মারিস না হয়
বুমগুলো সরা না ভাই, বুমগুলো সরা, বুমগুলো সরা। এই দুটো ছবি দেখুন, একটি ছবিতে রাজ্যপাল সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়েছে সেই অভিযোগ শুনতে গিয়েছেন, আরেকটি দিকে এই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় বসে রয়েছেন একজন মহিলা। দেখুন এই দুটো ছবি আজকে আমরা সামনাসামনি রাখলাম এবং রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া নিচ্ছি। আচ্ছা বেশ, আমি এবার প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যেতে চাইবো। সত্যজিৎ বাবু, আমি এই রাজনৈতিক তর্কের বাইরে বেরিয়ে যে প্রশাসনিক বিষয়টা আপনার থেকে জানতে চাইব, যে রাজ্যপাল ঠিক যে তিনি রক্ষা কবচ পান এবং তার রক্ষা কবচ পাওয়ার অধিকার রয়েছে, সংবিধান তাকে দিয়েছে, কিন্তু আফটার অল তিনি আমাদের দেশের নাগরিক, আর আমাদের নাগরিকদের কর্তব্য আইনের সঙ্গে সহযোগিতা করা, আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল তিনি বলছেন আমার কর্মীরা পুলিশকে বয়ান দেবে না, আমার কর্মীরা পুলিশের জিজ্ঞাসাবাদ করলে যাবেন না, তিনি বলছেন পুলিশকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই সিসিটিভি ফুটেজ দেব না, আমরা রাজ্যবাসীকে দেব। তাহলে এই ঘটনার সুরাহা কিভাবে সম্ভব? কিভাবে দোষী, অপরাধী বা মহিলা মিথ্যে বলছেন, সত্যি বলছেন, রাজ্যপাল সত্যি বলছেন, মিথ্যে বলছেন প্রমাণ হবে? তাহলে তো রাজনৈতিক ইস্যু হয়েই থেকে যাবে। ইয়েস সৈকত, প্রথম কথা হচ্ছে যে কয়েকটা জিনিস একটু বলা দরকার আছে। এই যে 361 যেটা আমাদের আর্টিকেল সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা পান। প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল সেইটাই মনে করিয়ে দিয়েছেন সবাইকে যে আমার 361 ধারার যে আর্টিকেলটা রয়েছে সেইটাতে আমি যে রক্ষা কবচ পেয়েছি সেই রক্ষা কবচটাকে কন্টিনিউশন করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা কথা, সবচেয়ে বড় কথা যেটা আমার চোখে মনে হয়েছে, দেখুন সুপ্রিম কোর্টের একটা রুলিংস আছে, সেই রুলিংস হচ্ছে যদি কোনো মহিলা রেপড হয় কিংবা মলেস্টেশনের কমপ্লেন করে কিংবা আউটরেজ অফ মডেস্টির কমপ্লেন করে, সেই মহিলার ছবি কিংবা নাম বাইরে প্রকাশ করা যায় না এবং বাইরে প্রকাশ করা উচিত হবে না এবং এটা আইনের পরিপন্থী। সেটা এই বর্তমানে এই যে ভিডিও যেটা দেখানো হচ্ছে তাতে এই অভিযোগকারীর যে ছবিটা দেখানো হচ্ছে বারবার করে, এটা সুপ্রিম কোর্টের যে রুলিংস আছে সেই রুলিংসের বিরোধী এবং সেটা আইন ভঙ্গকারী, এটা ক্লিন একদম। এবং আজকে এই মহিলা যদি আজকে কমপ্লেন করে যে আমার এতে সম্মানহানি হচ্ছে, আমি এতে আরও কিছু যদি বলে, সেগুলো কিন্তু প্রত্যেকটা পজিটিভ উইটনেসের মধ্যে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এটা বেসিক্যালি এই দিকটা কিন্তু প্রচণ্ড অন্যায় হয়েছে। বাইরে সেই মহিলার ছবি দেখানো, নাম প্রকাশ করা, নাম বাইরে বলা, এটা ভিডিও প্রকাশের মাধ্যমে যেটা রাজ্যপাল করেছেন সেইটা আইনগত দিক থেকে উনি ঠিক করেননি। এবার 3 নম্বর বলি, একটা কথা যেটা বলা হলো, মিস্টার আপনার নাম কি, আশরাফ বললেন যে ভারতবর্ষের ইতিহাসে এরকম হয়নি। ভারতবর্ষের ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ বলি সৈকত, ND তেওয়ারি, নারায়ণ দত্ত তেওয়ারি, তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন, উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন। তার এগেনস্টে তার বান্ধবী বললেন যে আমাকে উনি রেপ করেছেন এবং আমি সন্তান সম্ভব এবং তার বাচ্চাও হলো। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তার DNA টেস্ট করা হলো। DNA টেস্ট করার পর প্রমাণিত হলো যে ইয়েস, এই বাচ্চার এই যে সন্তান হয়েছে সেই সন্তানটা নারায়ণ দত্ত তেওয়ারির। এবং আলটিমেটলি নারায়ণ দত্ত তেওয়ারি 91-এ উনি আর ফার্স্ট ওয়াইফ মারা যাওয়ার পরে উনি তার বান্ধবীকে বিয়ে করতে বাধ্য হলেন, কারণ তার এগেনস্টে কেস হয়ে গেছিল। এই আরও এরকম একটা দুটো নয়, এরকম অনেক উদাহরণ রাজ্যপালদের এগেনস্টে আছে যাদের এগেনস্টে এই আউটরেজ অফ মডেস্টির কমপ্লেন থাকে এবং হয়। তবে এই কমপ্লেনগুলো কি কি ব্যাপারে হয় সেটুকু একটু বলে রাখি। কাউকে যখন আটকানো যায় না, পলিটিক্যালি আটকানো যায় না, কোনো একজন ভদ্রলোককে কিংবা কাউকে যখন আটকানোর জন্য একটা কিছু দরকার আছে, তখন অনেক রকম কমপ্লেন করিয়ে দেওয়া হয়। যারা প্রশাসনে কাজ করেন তারা এই কমপ্লেনগুলো ফেস করেন। আমরা দীর্ঘদিন 40 বছর আমি কাজ করেছি প্রশাসনে, 1975-76 সাল থেকে। তো তখন থেকে এখন পর্যন্ত এটুকু বুঝতে পেরেছি
যে প্রশাসনিক অফিসারদেরকে, সে সাংবিধানিক হোক আর বাইরেই হোক, তাদেরকে আটকানোর জন্য স্বাভাবিকভাবেই অনেক রকম মিথ্যে কমপ্লেন, সত্যি কমপ্লেন, এরকম নানাভাবে কমপ্লেন হয়। এই কমপ্লেন শিওর। আমি এর আগের দিন আপনার শ্রোতে একটা কথা বলেছিলাম, আমি 3টে উদাহরণ দিচ্ছি যেই কমপ্লেনগুলো রেজিস্টার্ড আছে। যেমন আমাদের এখানে যারা প্যানেলিস্ট আছে তারা কি কেউ বিশ্বাস করে যে ইন্দিরা গান্ধীর নামে কমপ্লেন হয়েছিল যে তিনি একটা মুরগি চুরি করেছেন এবং 6টা ডিম চুরি করেছেন? এটা কি বিশ্বাসযোগ্য? আমি মনে হয় আমার প্যানেলিস্টরা বিশ্বাস করবেন না এবং আপনিও বিশ্বাস করবেন না। আরেকটা বলি, শ্রদ্ধেয় জ্যোতি বসু, তার এগেনস্টে পকেটমারির কেস ছিল 150 টাকা। তো এটা কি কেউ বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। শ্রমমন্ত্রী ছিলেন বেলেঘাটার মিস্টার ঘোষ, আমি নামটা পুরো নামটা মাথা আসছে না, কি ঘোষ ছিলেন আর কি, বেলেঘাটার এমএলএ ছিলেন, তার এগেনস্টে ছিনতাইয়ের কেস ছিল। এখন এইরকমভাবে নানা রকমভাবে তাদেরকে পর্যদস্ত করে দেওয়া হয়। এবং দেখবেন এই যে ভারতবর্ষে যে 9টা বাজেট পেশ করেছিল, 9টা বাজেট মানে 9 বছর ফিনান্স মিনিস্টার ছিল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার পিসি চিদম্বরম। সেই চিদম্বরমকে এমনি অ্যারেস্ট করা যেত, কিন্তু দেখা গেল সিবিআই দেওয়াল টপকে, পাঁচিল টপকে তাকে ধরার জন্য লাফিয়ে লাফিয়ে পড়ছে। মাইন্ড ইট, চিদম্বরমকে যদি আপনি 1 থেকে 10-এর মধ্যে ধরেন, ভারতবর্ষের যত ব্যারিস্টার্স এবং লয়ার আছে তার মধ্যে তাম হিন্দুস্তানের যত ভারতবর্ষের, তার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে উনি একজন। তাকে ধরার জন্য জাম করে পড়ছে, অর্থাৎ শোবাজি করা, অর্থাৎ যে কোনোভাবে হোক তাদেরকে মানে সাধারণের কাছে একদম নত মস্তিষ্ক করে দেওয়া। এবার আরেকটা কথা বলি, এই যে বলা হচ্ছে না কনফারেন্স রুম, রাজভবনের কনফারেন্স রুম, আমার নিজস্ব ধারণা যে আমরা যারা এখানে আছি তারা মনে হয় কনফারেন্স রুমটার ভিতরটা কেউ জাননি। আমি বলছি ব্যক্তিগতভাবে, রাজভবনের যে নর্থ গেটের ছবিটা দেখানো হচ্ছে, নর্থ গেট থেকে ভিতরে ঢুকে ডান দিকে ঢুকে আমরা ডিউটি অনেকবার আমাকে কনফারেন্স রুমে যেতে হয়েছে। কনফারেন্স রুমের সব কিছুতেই ওখানে কিন্তু এমন সিস্টেম করা আছে দরজায় দরজায়, যেগুলো সিসিটিভির কভারেজ করা আছে। সুতরাং এটা খুব একটা নতুনত্ব কিছু নয়। যদি ভিতরের কোনো ছবি থাকে সেটা দেখানো দরকার ছিল কি না ছিল আমি এই মতামতের মধ্যে যাব না। কিন্তু একটা ঘটনা হচ্ছে যে কনফারেন্স রুম যেটা বারবার করে বলা হচ্ছে, কনফারেন্স যে কোনো যেটা উনি অভিযোগ করছেন যে কনফারেন্স রুমে আমার সাথে এরকম হয়েছিল, জেনারেলি কনফারেন্স রুম অনেক বড় কনফারেন্স রুম, কনফারেন্স রুমের ছোটোখাটো একটা ঘর নয়, বেশ বড় রুম। এবং সেখানে এরকম ঘটনা হওয়া, এবং আমি যতটুকু বুঝেছি আর কি, এখানে যেই কমপ্লেন করছেন উনি করেছেন, কিন্তু সামনাসামনি করা খুব মুশকিল আছে। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর যেটা একটা ব্যাপার আপনি যেটা বারবার বলছেন, সন্দেশখালিতে গিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে গেল ওনার এগেনস্টে, ওনার পায়ের ধরলো, ফুল বৃষ্টি হচ্ছে। এটা ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়াল স্টেজে সবাই গেছিল, ইনিশিয়াল স্টেজে উনিও গেছিলেন। তো ইনিশিয়াল স্টেজে সাধারণ বঙ্গবাসী, সাধারণ সবাই ভেবেছিল এটাই ওরকম হয়েছে, সেই জন্যই সবাই গেছে। সন্দেশখালিতে শুধু নারীর মর্যাদা নয়, কিন্তু সন্দেশখালিতে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মানে প্রচুর 100 বিঘা জমি কিন্তু হস্তান্তর হয়ে গেছে। এই যে জমির ব্যাপারটাই কিন্তু আপনি একটা লাইনও বললেন না, এইটাই কিন্তু মেন কমপ্লেন। জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার, মিষ্টি জল থেকে বাইরে করে দেওয়া, অন্যের লোককে ঢুকিয়ে দেওয়া, তাদের থেকে করে নেওয়া। এখন প্রত্যেকটা জিনিসও কিন্তু এই সন্দেশখালির একটা বিচার্য বিষয়ের মধ্যে আছে। এবং সিবিআই যে হাইকোর্টের অর্ডারে যে হাইকোর্ট বলেছিলেন সিবিআইকে পোর্টাল খুলতে, এই যে পোর্টাল খোলা হয়েছিল, পোর্টালে দেখা গেল যে প্রচুর কমপ্লেন আসলো রিগার্ডিং দ্য ল্যান্ড মাফিয়া এবং ল্যান্ডের ব্যাপারে এবং আর্মস অ্যান্ড অ্যামুনিশনের ব্যাপারে। এবং সেই আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু কিছু ধরাও পড়লো, সেগুলো সাধারণ দৃষ্টিতে এসছে এবং সিজার লিস্টের মধ্যে এসছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনার মূল প্রশ্নের মধ্যে একটু 2 লাইনে বলে দিই আমি আর কি, সেটা হচ্ছে যে এই যে টোটাল যে ঘটনাটা রয়েছে, আমি ঘটনার এগেনস্টে ফরের মধ্যে যাচ্ছি না, আমি পলিটিশিয়ান নই, আমি পলিটিক্সের মধ্যে যাব না। কিন্তু কয়েকটা ব্যাপার হচ্ছে যে বারবার করে যে দাবি তোলা হচ্ছে, আপনার মুখ থেকেও দাবি তোলা হচ্ছে, দাবি তোলা হলেই যে দাবিটা মানা হয় তা তো নয়। ঘটনা হচ্ছে যে এখানে একটা সাংবিধানিক প্রতিবন্ধকতা রয়েছে। ভারতবর্ষে যেই প্রতিবন্ধক, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদেরকে সংবিধান বিরোধী কাজ করতে পারবেন না। সংবিধানের মধ্যে লেখাই আছে তাদের এগেনস্টে কোনো তদন্ত করা যাবে না। ধরুন যদি পুলিশকে যদি ওই ভিডিও ফটোগ্রাফি দিতে হয়, তাহলে পুলিশ ওটা নেবে কীভাবে? সিজার লিস্ট করে। তো সিজার লিস্ট মানেই তো তদন্ত,
তার মানে ইনভেস্টিগেশন তো আপনি করতে পারবেন না, তাহলে আপনি নেবেন কিভাবে? আপনি কি হাতে হাতে নিয়ে নেবেন? তাহলে আপনাকে সিজার লিস্টে নিতে হবে। সিজার লিস্টে কীভাবে আসবে? সুতরাং যদি কোনো কেস রেকর্ডে সিজার লিস্ট নিলে, তাহলে আপনাকে সিজার লিস্টটাকে কোর্টে প্রডিউস করতে হবে। কোন কোর্টে প্রডিউস করবে? কোন কেসের এগেনস্টে এটা প্রডিউস হবে? অর্থাৎ তদন্তের ব্যাপারে, অর্থাৎ যখন তদন্ত হবে, এফআইআর হবে, তবে গিয়ে এই সিজার লিস্টগুলো আসবে। যদি কেসই রেকর্ড না হয়, তদন্তই না হয়, যেটা পুলিশ অফিসাররা করেছে সেটা হচ্ছে এটা একটা এনকোয়ারি করেছে। এনকোয়ারি, এই এনকোয়ারিটা করতে সবাই পারে, আপনি আমি সবাই পারে, এরা সবাই পারে। আপনি আপনাদের একটা টিম গঠন করলেন, আপনাদের অমুক চ্যানেল থেকে একটা টিম গঠন করলো, কলকাতা পুলিশ একটা টিম গঠন করলো, সবাই টিম গঠন করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে তদন্তটা করতে কিন্তু পারবে না, কারণ 361 বার দেওয়া আছে। এখানে কৌশিকবাবু অনেকক্ষণ কোনো ধরে হাত হাইকোর্টও তুলছিলেন কিন্তু কিছু একটা বলার জন্য, আপনার কথার প্রেক্ষিতে আমি একটু শোনার চেষ্টা করি। কৌশিকবাবু কি বলছেন বলুন। দেখুন, দুটো তিনটে কথা আমি একটুখানি মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে, একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ওনার এক ইন্টার্নের সঙ্গে একটা শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল, এবং মার্কিন প্রেসিডেন্টের যে ওভাল অফিসটা ছিল, আমি জানি না কেউ এখানে গেছেন কিনা, আমরা টিভিতে যতদূর দেখেছি সেটাও কিন্তু খুব বড় অফিস ছিল। ফলে এই যুক্তিটা যে কত বড় একটা হাস্যকর যুক্তি, যে একটা বড় রুমে, সোকল্ড একটা বড় রুমে একজন মহিলার সঙ্গে সম্মানহানিকর কিছু করানো যেতে পারে না, সেরকম হাস্যকর যুক্তির জবাব দেওয়ারও প্রয়োজন হয় না। এটা এক। 2 নম্বর হচ্ছে, আরো হাস্যকর হচ্ছে, আপনারা সবাই জানেন মুরগি চুরি এবং একজন মহিলা শ্লীলতাহানি, এ দুটোর ম্যাগনিটিউড এক নয়, এ দুটোর গুরুত্ব এক নয়। এবং ভারতীয় সংবিধানের কৌশিকবাবু, এই কারণে আপনি যে কথাগুলো বলছেন আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপট, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। কৌশিকবাবু বলে দিচ্ছি সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে, আচ্ছা বেশ, আমি আগে সত্যিবাবুর উত্তরটা দিয়ে দিচ্ছি। না, উনি আগে যে কথাগুলো বললেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে এই দুটো কথা বললেন। একটা উনি বড় রুমের কথা বললেন, আমি সেটা বললাম, আমি সেই উত্তরটা নেব, কিন্তু কৌশিকবাবু, মুরগি চুরি এবং দেখুন সংবিধানের আমি বলি, সৈকত এক মিনিট, সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন নিয়ে তৃণমূলকে এতটা উদ্বিগ্ন দেখায়নি যতটা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তৃণমূলকে উদ্বিগ্ন দেখাচ্ছে। আচ্ছা, এই অভিযোগও উঠছে। এবার আমি বলি, আমি বলে দিই একটু। এইবার কথাটা হচ্ছে গিয়ে খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে কে দোষী, কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন, সেটা জানতে গেলেও তো পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আর আজকে তিনি বলছেন তদন্তই করা যাবে না। সত্যজিৎ বাবুর উত্তরটা সেটা তো ঠিক। আরে বাবা, সংবিধান অনুযায়ী তদন্ত করা যাবে না, কিন্তু আমরা চাইছি তদন্ত। এবং 3 নম্বর হচ্ছে যে সন্দেশখালীর কথা বললেন, সন্দেশখালী তো আপনি নিশ্চয়ই পরবর্তী সেগমেন্টে আসবেন, হয়তো তখন আমরা আরো বিস্তারিত বলবো। কিন্তু আমরা তো এটা জানি, এটা তো সংবিধানের একটা ধারাতে রয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এবং সেই বলেই তো উনি বলিয়ান হয়ে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এবং আজকের 100 জনকে হাস্যকরভাবে দেখিয়েছেন। আর একটা কথা সৈকত, ছোট্ট করে বলবো, আমি জানি না আপনি ছোটবেলায় কলকাতায় আসছেন কিনা, বর্তমানের একটা খুব বিখ্যাত হোর্ডিং ছিল জানেন তো, মুখোশের আড়ালে নয় মুখোমুখি। পশ্চিমবঙ্গের কিছু কিছু মানুষকে দেখে, সোকল্ড কিছু নিউট্রাল মানুষকে দেখে আমাদের ওই কথাটাই বারবার মনে পড়ে, মুখোশের আড়ালে নয়, একটু মুখোমুখি আসুন। আমি আপনার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, এবং সেখানে একটা কথা আপনি বললেন, রাজ্যপাল খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। এটা কি কোথাও রাজ্যপালের প্রতি থ্রেট, যে রাজ্যপাল যদি রাজ্যপাল না হতেন, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি হতেন, তাহলে এতক্ষণ তিনি জেলের গারদে থাকতেন? আমি জানি না, আমি প্রাক্তন পুলিশ কমিশনারের উত্তরটা একটু নিয়ে নিই। আমি এটা বলি, আপনি সৈকত, আপনি নিজেই আপনার প্রতিবেদনে একটু আগে বলেছেন, এটা রাজ্যপাল না হয় যদি একজন সাধারণ নাগরিক হতো, এতক্ষণ ওনার বিরুদ্ধে এফআইআর হয়ে তদন্ত হতো। এইটাই আমি মিন করতে চেয়েছি, আমি এটাই মিন করতে চেয়েছি। উত্তর দিয়ে দিচ্ছি সৈকত, যেটা উনি বললেন। প্রথম কথা, ইউএস এর যে কভারেজ আছে, ইউএস এর সংবিধানে যা আছে সেটা ভারতবর্ষের, আমি রুমের সাইজে বলে দিচ্ছি আপনাকে, রুমের সাইজের কথা নয়, এটা রুমের, ওটা রুমের কমপ্লেন ছিল না।
যেটা কত কমপ্লেন ছিল, রুমে রুমের কমপ্লেন complaint ছিল না, নয়, আপনি বললেন রুমের যে কমপ্লেন ছিল না। রুমটা কনফারেন্স না, রুমটা অনেক আপনি- বড়, না, সেখানে এটা করা যায় কি না না আপনি সেখানে ভিডিওটা করা divide যায় করে কিনা দেখেন। সেটা বলে দিচ্ছি তো, করেছেন আমি কিনা শুনতেই বলে পার আপনি এত করেছেন সুন্দর কিনা আপনি ছিলেন কিভাবে না, করবেন? না, আপনি বলছি না, বলছি করেছেন বলে আপনি কি ছিলেন ওখানে? আপনি কি আপনি কি ছিলেন? আর বলে দিন, বলে দিন। আমি জানতে তাহলে আপনি পারছি। কি করে এত sure আছেন? আপনি একটা রুমের কথা হচ্ছে সাইজটা নিয়ে সৈকত, বলেছেন তো, আপনি রুমের সাইজটা নিয়ে বলেছেন অশোক তো? গাঙ্গুলির নাম আমি শুনেছেন সেইটাই তো সৈকত? বলছি। হ্যাঁ, অশোক একদমই তাই। গাঙ্গুলি আমাদের হিউম্যান রাইটস কমিশনের মানবাধিকার চেয়ারম্যান ছিলেন কমিশনের পশ্চিমবঙ্গে। চেয়ারম্যান পদে ছিলেন, তার ইয়েস, বিরুদ্ধেও চেয়ারপারসন শ্লীলতাহানির ছিলেন। অভিযোগ উঠেছিল। তার এগেনস্টে তাকে কিছুতেই এই গভর্নমেন্ট সরাতে পারছিল না, কিছুতেই। তার এগেনস্টে কি হলো, তার এগেনস্টে একটা এইরকম কমপ্লেন করে দেওয়া হলো। সেই কমপ্লেনে উনি নাস্তানুবোধ হয়ে তিনি যখন পদত্যাগ করে দিলেন, তারপর থেকে আর সেই মহিলারও খোঁজ নেই, কমপ্লেনেরও কোনো খোঁজ নেই, ঘটনারও কোনো খোঁজ নেই। এইটাই উদাহরণটা আমি বলতে চেয়েছিলাম। আমি এটা ওপেনলি বলতে চাইছিলাম না, যখন উনি বাধ্য করলেন বলতে এটা বলে দিলাম। আর দ্বিতীয় কথা বলে দিই আচ্ছা, আপনাকে, আমি উত্তরটা নিন। কনফারেন্স রুমটা কেন বললাম, এই জন্য বললাম কনফারেন্স রুমটা। ব্যাপারটা হচ্ছে যে কনফারেন্স রুমটার মধ্যে অনেক লোক থাকে, একজন দুজন থাকে না। আপনার ওখানে তার রাজ্যপালের সিকিউরিটি থাকেন, এডিসি থাকেন, পাশাপাশি বসে থাকেন, সব কিছু পরপর থাকে, সবাইকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল না। আর আরেকটা কথা হচ্ছে যে হাস্যকরের কোনো ব্যাপার নয়, কারণ আপনি ডিমান্ড করলেই তো ভারতবর্ষে আপনার কথায় কি কারো কথায় তো আর সংবিধান চেঞ্জ করা যাবে না। সংবিধানটাকে তাহলে দিল্লি থেকে চেঞ্জ করে নিয়ে আসুন। প্রথম কথা হচ্ছে সংবিধানে স্পেসিফিক করা আছে আমরা চাই মানে আপনি চাইলেই হবে নাকি? আপনি চাইলেই হবে না। প্রথম কথা, সংবিধানকে যদি বদলি করতে হয় সেই রকম শক্তি নিয়ে সংবিধানকে চেঞ্জ করতে হবে। সংবিধানটাকে চেঞ্জ বেশ, করুন। আমরা তারপর গিয়ে যখন বলবেন, এই নিয়ে আমরা আলোচনা এটা চাই, করছি তখন আমরা ওটা বারবার চাই। উঠে আসছে সন্দেশখালির কথা, আর সন্দেশখালির কথা যখন উঠে আসছে তখন আমরা একটা প্রতিবেদন দেখাই, তারপর আমরা এই বিষয়ে আলোচনায় আসবো। দেখুন, তখন এরা আমাকে একটা সাদা কাগজ দিতে সেই কাগজটা আমাকে সই করতে বললো, আমি সই করে দিলাম। বুধবার ভাইরাল হয় সন্দেশখালির এই নতুন ভিডিও। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী মাম্পি দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করতে শোনা যায় এই মহিলাকে। তার দাবি, সন্দেশখালি থানায় তাকে সাদা কাগজে সই করায় মাম্পি দাস। পরে পুলিশ তাকে নোটিশ দিয়ে জানায় যে তিনি তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। বুধবারই সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ও তার পুত্রবধূ। আমাদেরকেও কিছু করেনি, ধর্ষণ টর্ষণ আমরা ওসব কিছু করিনি। আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব যাই থাকিনি। মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করিয়ে নিয়ে। অভিযোগ করার পর সাদা কাগজ একটা দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেইনি। ওরা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। মাম্পি দাস অভিযোগ অস্বীকার করেন, পাল্টা মাম্পি দাসের হুঁশিয়ারি মানহানির মামলা করবেন। এত অভিযোগগুলো তাহলে 3 মাস পরে কেন হচ্ছে? অভিযোগটা তো আগেই, অভিযোগ করার দরকার হলে আগেই করতে পারতো। এর সত্যতা কিছুই নেই। যদি এর সত্য প্রমাণ না হয়, আমি কিন্তু হাইকোর্টে যাব, গিয়ে ওই মহিলাদের নামে নিয়তি মাইতি এবং বুথ সভাপতির টিএমসি বুথ সভাপতির ওয়াইফ তপতি মাইতির নামে হাইকোর্টে মানহানির কেস করব। বুধবারের ভিডিওর বিতর্কে থামতে না থামতেই বৃহস্পতিবার ফের ভাইরাল হয় আরও একটি ভিডিও। সেখানে মাম্পি দাস ও রেখা পাত্রকে রাষ্ট্রপতি ভবনের প্রতিনিধি দল নিয়ে অভিযোগ করতে শোনা যায়। মাম্পি দাস ও রেখা পাত্র সরাসরি বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেন প্রকৃত নির্যাতিতাদের না নিয়ে অন্যদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি? যদিও ভাইরাল ভিডিও নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। যদিও মাম্পি দাসের একদিন আগের ভিডিও চক্রান্ত করে সামনে আনা হয়েছে। অনেক পুরানো, তখন পরিস্থিতি আলাদা ছিল।
ওটা অনেক আগের ভিডিও, ওটা TMC যে ভিডিওটা আপনারা কথা বলছেন পরিস্থিতি আলাদা ছিল বলতে কি বলতে তখন আন্দোলন করা ছিল, আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ফেক না সত্যি? ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। মমতা ব্যানার্জি 2002-এ মমতা ব্যানার্জি মার খেয়েছিল, তখন সেই ভিডিও কি আপনাদের কাছে আছে কারোর কাছে? দিদির এইটা কেটে গেছিল। আছে পরের পর ভাইরাল ভিডিওয় ফের শিরোনামে সন্দেশখালী, ফের তুঙ্গে রাজনৈতিক দরজা। বিজেপির নেতারা চেয়েছিল পরিকল্পিতভাবে, সেই কারণেই হয়েছে, নইলে কোনো নেতার ক্ষমতা নেই। যদি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত তাদের মাথার উপর না থাকে। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। গরিবের সঙ্গে চোরেদের লড়াই, এই লড়াইতে তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময়, ক্যামেরা ছবি একটু হোক, অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল। রেখা পাত্র যখন এই বক্তব্য রেখেছিলেন তখন রেখা পাত্র বিজেপির প্রার্থী ছিলেন না, এক। দুই হলো, সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ ছিল না। সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশের পর নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল ও শান্তি দলুইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। किस तरह से संदेशखाली में बीजेपी ने एक सोची समझी साजिश की, षड्यंत्र रचा ताकि ये झूठे रेप के बयान आए। संदेशखाली में रेप्स हुए नहीं हैं, बलात्कार नहीं हुए हैं, ये सब झूठे हैं। পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, গঙ্গাধরের সন্দেশখালীর ভিডিওই তৃণমূলের গঙ্গা প্রাপ্তি ঘটাবে। শুনুন, আমরা তো জানতাম তৃণমূল রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নালিশ করতে যায় তো প্রথম শোনা যাচ্ছে। তবে এটুকুনি বলতে পারি যে গঙ্গাধরের ভিডিওর হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা সম্পূর্ণ হবে। দুই মহিলার অভিযোগের ভিত্তিতে মাম্পি দাসের বাড়িতে নোটিশ দিল সন্দেশখালী থানার পুলিশ। বুধবার সন্দেশখালীর এক মহিলা অভিযোগ করেন, সাদা কাগজে সই করিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করিয়েছে মাম্পি দাস। অভিযোগ দায়েরের পর সন্দেশখালী থানার পুলিশ নোটিশ দিল মাম্পি দাসের বাড়িতে। সন্দেশখালী থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা। আশরাফুল আমিন, আপনার কাছে জানতে চাইবো, কোথাও যেন দেখে মনে হচ্ছে একটা পাল্টা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, মাফ করবেন, বিভিন্ন ভিডিওকে সামনে এনে, যে সন্দেশখালীতে আসলে যা তৃণমূল প্রথম থেকে বলার চেষ্টা করেছিল যে এটা সাজানো ঘটনা, এটা সম্পূর্ণভাবে বিজেপির পরিকল্পিত প্ল্যান, সেটাকে এক্সিকিউট করা হয়েছিল ভাইরাল ভিডিও স্টিং অপারেশনের মাধ্যমে, সেটা কোথাও যেন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি আপনার কাছে কেন প্রশ্নটা করছি জানেন? ওই আন্দোলনে আপনারাও ছিলেন, আপনাদের প্রাক্তন বিধায়কই প্রথম বিধানসভায় এই প্রসঙ্গ তুলেছিল, তাহলে কোথাও আপনাদের নাম তো সামনে আসছে না। তার মানে ওখানে সিপিএম কোনো ফ্যাক্টর নয়, আসলে আন্দোলনটা বিজেপির ছিল, সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে এত আক্রমণ বিজেপির দিকে, সেটাই কি সত্যি? আমি সৈকত দা, আমি আপনাকে বলি যে আজকে যে একাধিক ভিডিও একটার পর একটা আসছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র, মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত। কে করছে? আসল ঘটনা হচ্ছে সন্দেশখালী 11 সালের পর থেকে, সন্দেশখালী 11 সালের পর থেকে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে জমি লুটের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে, তার অন্যতম প্রধান মুখ ছিল নিরাপদ সর্দার এবং সমস্ত সন্দেশখালীর সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। এই তো কয়েকদিন আগে বিজেপি আপনাদের শুধুমাত্র প্রচার মাধ্যমে, গ্রাউন্ডে আপনারা গিয়ে দেখুন, সেখানে হাজার হাজার মানুষ, গরিব মানুষ, সাধারণ প্রান্তিক, আদিবাসী, চাষি, মহিলা লাল ঝান্ডা নিয়ে লড়াই সংগঠিত করছে। এবং এই যে বিগত পুরনো দিনের যে ভিডিও আজকে এতদিন পরে প্রকাশ হচ্ছে কেন? কারণ আপনি খবর নিয়ে দেখুন, সন্দেশখালীতে লাল ঝান্ডার মিছিলে সাধারণ মানুষ বাঁচার লসত পাচ্ছে নতুন করে, সেখানে আপনার ভয় পাচ্ছে বিজেপি এবং তৃণমূল উভয়ই। তাই সেইটাকে সেই মূল জায়গা থেকে রুজি লড়াই থেকে এবং দেশ রক্ষার লড়াই থেকে সরিয়ে দিয়ে বিজেপি এবং আমার কাছে পরিষ্কার হওয়া দরকার আশরাফুল সাহেব, এই ভিডিওগুলো কারা ছড়াচ্ছে, কারা দায়ী এর জন্য?
একটা ভিডিও তো বিজেপির তরফ থেকে দেওয়া হয়নি। বলতে চাইছি শুনুন, যতটুকু ভিডিও নিয়ে কথা বলছে প্রথম কেউ সোচ্চার হচ্ছে সেটা তৃণমূল, তাহলে ভিডিও কারা দিচ্ছে? আমি আপনাকে যেটা কথা বলতে চাইছি, সন্দেশখালীর যে প্রকৃত ঘটনা সেটা হচ্ছে বামপন্থীদের নতুন করে জনজোয়ার এবং বিগত কয়েকটা বছর ধরে লাল ঝান্ডার নেতৃত্বে এই তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই সংগঠিত হয়েছে। বিজেপি কিন্তু এই লড়াই সংগঠিত করেনি। আজকের দিনে দাঁড়িয়ে রেখা পাত্রকে আমি সম্মান জানিয়েই বলছি, রেখা পাত্র একজন ক্যান্ডিডেট হিসেবে দুর্বল ক্যান্ডিডেট, সাধারণ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ আপনার জানে। কথায় পরিষ্কার হচ্ছে না আশরাফুল সাহেব, ক্যান্ডিডেট করা হয়েছে, আপনারা আমি কি বলি মনে করেন শুনুন। রেখা পাত্র কি সত্যি সত্যি রেখা পাত্র কি নির্যাতিতা? কোনো দাগ কাটবে না, এটা আমি স্বীকার বলছি করেন? শুনুন। না না, স্বীকার করুন যে আমি রেখা পাত্র আমি- নির্যাতিতা না নির্যাতিতা নয়, তারপর তো বাকি কথা। রেখা পাত্র সহ সারা সন্দেশখালীর প্রত্যেকটা মানুষ হচ্ছে তৃণমূলের সন্ত্রাসের শিকার, যেভাবেই হোক। না না না, আমি নির্যাতিতা কিনা জানতে চাইছি। কেউ বা অত্যাচার, জমি জমা কেড়ে নেওয়া আলাদা বিষয়, আর এখানে মহিলাদের সম্ভ্রমহানি। আপনি কি মনে করেন সেই তালিকায় রেখা পাত্র একজন? শুনুন, কমরেড নিরাপদ সর্দার, আজকে তো এখন আপনাদের মহিলারা অত্যাচার না 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 না, আশরাফুল সাহেব, আশরাফুল সাহেব, আমি কোনো গোল গোল অ্যানসার নেব না, আমি কোনো গোল গোল অ্যানসার নেব না, আমি সোজা প্রশ্ন করছি, সোজা উত্তর দিন। আমি জানতে চাই রেখা পাত্র এবং তার সঙ্গে যারা ওই ভিডিও করেছিলেন তাদেরকে আপনি সন্দেশখালী নির্যাতিতা বলে মানেন না মানেন না? রেখা পাত্র যখন থানাতে অভিযোগ করতে গিয়েছিল, আপনার মনে করিয়ে দিই, ওই রেখা পাত্রের উপরেই পুলিশ কিন্তু ওই শিবুত্তমদের কাছে যেতে বলেছিল। এটা আপনাদের আছে কিনা রেকর্ডে জানি না, এটা ঘটনা আপনি যদি খোঁজ নেন আপনি জানতে আশরাফুল পারবেন। সাহেব, আমি উত্তর পাচ্ছি আমি না, বলতে চাইছি যেটা, আমি উত্তর পাচ্ছি না বলেই ধরে নেব, কারণ আমি এই কারণে আপনাকে এত ডেডিকেটলি প্রশ্নটা করছি, তার পরবর্তী প্রশ্নটা নির্ভর করছে আপনার এই উত্তরের উপরে। শুনুন, রেখা পাত্র একজন মহিলা, হাজার হাজার মহিলারা কিন্তু অভিযোগ করেছে এবং সেই অভিযোগের রেখা পাত্র তাদেরই একজন প্রতিনিধি। অ্যাবসলিউটলি শুধু রেখা পাত্র তিনি নির্যাতিত হয়েছেন কি না হয়েছেন আপনারা আগেও দেখিয়েছেন, রেখা পাত্র নির্যাতিতা হয়েছে, এটা কিন্তু প্রমাণিত, ভিডিও একাধিকবার আপনাদের। বেশ, এইবার আমার সুবিধা হবে পরবর্তী প্রশ্ন করতে সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, তার মানে ওনার বক্তব্যে ওনারা ধরে নিচ্ছেন, ধরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, ধরে নিচ্ছেন যে রেখা পাত্ররা হচ্ছে নির্যাতিতা। যদি নির্যাতিতা হয়েই থাকেন তাহলে ওনারা এই ভাইরাল ভিডিওগুলো বিশ্বাস করবেন না, যেটা আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো তৃণমূল পরিকল্পিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বাজারে নিয়ে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ভাইরাল ভিডিওগুলো কি সন্দেশখালীর এত বড় বিক্ষোভ, এক মাস ধরে আন্দোলনকে পেছনের সারিতে ঠেলে দিতে পারবে? কি মনে হয়? না, পেছনের সারিতে কি করে ঠেলে দেবে? এটা তো ধামাচাপা দেওয়ার যে রাজনীতি, এই ডক্টর ভিডিও প্রথম দিন থেকে আমরা বলছি, আজকে আরেকটা ভিডিও বেরিয়েছে, তুমি যদি আমায় অ্যালাউ করো পিসিআরকে দেওয়ার জন্য আমি দিয়েই যাচ্ছি, এটা দরকার হলে তুমি চালাবে। সেখানে জবারানি তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নির্দেশ ছিল এবং 1,500 টাকা করে দেওয়া হয়েছে যাতে আমরা এই ধরনের কথাটা বলি। এবং শুধু তাই নয়, আমার পরিবারকে এমনও বলা হয়েছে আমার স্বামী থেকে শুরু করে আমার সন্তানের উপর আক্রমণ হতে পারে, আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে। এত কথা ছেড়ে দাও, সব তর্ক বিতর্ক ছেড়ে দাও। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো জননেত্রী, অগ্নিকন্যা, তাপসী মালির হত্যাকাণ্ডে পুরো রাজপথকে জ্বালিয়ে দিয়েছিলেন। একবার সময় হলো না মুখ্যমন্ত্রী ওই নির্যাতিতা যারাই হোক তাদের ওখানে গিয়ে একবার গিয়ে দাঁড়ানোর? কেন শেখ শাহজাহানের মতো মানুষকে দিনের পর দিন শেল্টার কাজ করছে তৃণমূল কংগ্রেস? প্রশ্নটা এই জায়গায়, কারা ফাঁসবেন? তারা মুখ খুললে কারা ফাঁসবেন? প্রশ্নটা এই জায়গায়। জমিগুলোকে হড়প করে গরিব মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দেওয়ার কাজ তৃণমূল কংগ্রেস করেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে এই এবার আমি বলি। আচ্ছা দেখুন, প্রথমে আগে একটু আপনার এখানে আরেকজন প্যানেলিস্ট যে কথাটা বলেছিলেন 5 সেকেন্ডে সেটা ছুঁয়ে এই প্রসঙ্গে আসছি। রাজভবনের যিনি অভিযোগকারিনী তিনি এটাও বলেছিলেন সুপারভাইজারকে সঙ্গে নিয়ে ঢুকেছিলেন, কিন্তু রাজ্যপাল সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেছেন। সেই কথাটা কিন্তু এখানকার প্যানেলিস্ট যিনি বসে আছেন তিনি উল্লেখ করলেন না। 1, 2, সন্দেশখালী নিয়ে যে নির্লজ্জ কাজ বিজেপি করেছে স্বাধীন ভারতের ইতিহাসে তা নেই। তৃণমূল কংগ্রেসের উপর বিজেপির রাগ, আসুন আমরা রাজনৈতিকভাবে লড়াই করি, রাজনৈতিকভাবে মোকাবিলা করি, কিন্তু তার জন্যে এই জঘন্য চক্রান্ত এটা মনে হয় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে আবার বলতে দিচ্ছেন না। আপনারা এত নার্ভাস হচ্ছেন কেন? বলতে দিন। আরে ভাই একটু বলতে দিন, আপনি একটু বলতে দিন। আপনার সময় আপনি বলেছেন সুপ্রিয়, একটু বলতে দিন না, 2 মিনিট বলতে দিন। আপনি 2-3টে ঘটনা লক্ষ্য
লক্ষ্য করুন, এটা একদম ঠিক যে রেখাপাত্র এখন যেটা আপনি চালালেন, রেখাপাত্র যখন এটা বলেছিল তখন তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন না, একদম ঠিক, একদম ঠিক। কিন্তু তখন তো তিনি রেখাপাত্রই ছিলেন, তিনি তো অনিমা বিশ্বাস বা অনিমা গিরি এরকম কেউ ছিলেন না, রেখাপাত্রই ছিলেন। গতকাল শুভেন্দু অধিকারীকে বাঁকুড়াতে একজন ভদ্রমহিলা সন্দেশখালি নিয়ে প্রশ্ন করায় শুভেন্দু অধিকারী কি ভাষায় তাকে জবাব দিয়েছে যদি জানতে চান, বিজেপির প্রবক্তা বললো তো আমার কাছেও সেই ভিডিওটা রয়েছে। বেশ, আমি এবার একটু সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইবো, একদম সময় নেই, আশা করি সত্যজিৎ বাবু সময় আর কেউ বলবেন না। পশ্চিমবঙ্গের মানুষ সত্যজিৎ বাবুর কাছে জানতে চাইবো, সত্যজিৎ বাবু এই ভাইরাল ভিডিও তদন্তে কোনো আলাদা গুরুত্ব থাকবে, গুরুত্ব হবে এই তদন্তে, সন্দেশখালী তদন্তে? আমি আপনাকে একটা কথা বলি সৈকত, এই 4 জুন পর্যন্ত এরকম ভিডিও, কাউন্টার ভিডিও, এই বিষয়ে না, সন্দেশখালী শুধু নয়, গোটা ভারতবর্ষে এরকম অনেক ভিডিও পাবেন। ভিডিও দেখানো হবে মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য। তো সুতরাং তার উপর ভিত্তি করে কোনো তদন্ত এগোয় না। এবং সত্যজিৎ বাবু, আগের দিনের শোতে আজ থেকে 3 দিন আগে আপনি এই কথাটাই বলেছিলেন যে আরো ভিডিও সামনে আসবে, আপনি অপেক্ষা করুন, আমার শোতেই বলেছিলেন। আরো হ্যাঁ বলেছিলাম তো এই কথাটা, 3-4 দিন আগে বলেছিলাম যে আরো অনেক ভিডিও আসবে। বাট আমি কিন্তু পশ্চিমবাংলার ব্যাপারে, সন্দেশখালীর ব্যাপারে বলিনি, আমি বলেছিলাম তামাম ভারতবর্ষে এটাই এখন নিয়ম, সাধারণ মানুষকে কনফিউজ করে দিয়ে যে কোনোভাবে হোক ভোটটা নিজের পক্ষে নেওয়া এবং চেয়ারটা দখল করা, এটাই হচ্ছে সার্বিক ইচ্ছা, সার্বিক লক্ষ্য। একটা ব্যাপার হচ্ছে, দেখুন আমি কি ভিডিও প্রকাশ করলাম, কে কিভাবে ভিডিও প্রকাশ করলো, তা দিয়ে তদন্ত এগোয় না। প্রথম কথা হচ্ছে যে তারা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একটা জবানবন্দি দিয়েছে, 164 করেছেন। এই 164টা একজন ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছেন এবং সেটা কোর্টে নথিবদ্ধ করা আছে, এবং ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল দ্য কেস ওয়াজ রেজিস্টার্ড, এবং সেইভাবে তদন্ত চলছে। তদন্তটা চলবে কোর্টের, তদন্তটা কোর্টের সান্নিধ্যে সুপারভিশন করবে। সুতরাং কোন ভিডিও কতবার করে আসবে, অনেক ভিডিও দেখানো হবে, বলছে তো 4 জুন পর্যন্ত কাউন্টার ভিডিও, প্রতিদিন আপনাকে শো করতে হবে, যেটা বলে দিয়ে গেছিলাম। এটা নিয়মিতাই, কারণটা হচ্ছে যে সাধারণ মানুষকে কনফিউজ করে দেওয়া। সুতরাং যে কোনোভাবে হোক ভোটটা তাদের দরকার আছে, যে কোনোভাবে হোক চেয়ারটা দখল করতে হবে। বেশ, সুতরাং আমরা সত্য ঘটনা, মিথ্যা ভিডিও থাকবে। একটা আইনের কথা একটু বলে দিই, আপনি সেদিনও আপনাকে আমি একটা কথা বলেছিলাম যে যে ভিডিওগুলোতে যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলোতে সব হচ্ছে লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেনটা কি? অর্থাৎ আমি যদি বলি, সৈকত আপনি কি ওকে খুন করেছিলেন, আপনি একটু হ্যান্ড করলেন কি না করলেন, লিডিং কোশ্চেন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 143 ধারায় বলা আছে স্পেসিফিক যে লিডিং কোশ্চেন মে বি আস্কড অ্যাট দ্য টাইম অফ ক্রস এক্সামিনেশন। ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে কাউন্টার করা, এই ভিডিও দিয়ে কি কোর্টে বিচার করা, এগুলোতে সম্ভব নয়। মানুষ ওখানে গিয়ে দাঁড়াবে, তারা যদি বলে কোর্টে দাঁড়িয়ে যে সত্য কি মিথ্যা, তখন আপনি সত্য মিথ্যা যাচাই করে তার রায় হবে। তার আগে পর্যন্ত অনেক ভিডিও আপনি এখন পাবেন ভারতবর্ষের বাজারে। আমি আপনার প্রশ্নের সূত্র ধরেই 3টি প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করব, সত্যজিৎ বাবুর কথা সূত্র ধরেই, যে 4 জুনের পর আর কি রাজনৈতিক নেতারা এই ধরনের অভিযোগ নিয়ে পলিটিক্যাল ইন্টারেস্ট দেখাবেন? 2 নম্বর প্রশ্ন, তদন্ত নিয়ে এত আলোচনা হবে তো রাজনৈতিকভাবে? 3 নম্বর প্রশ্ন, এত কাউন্টার ভিডিও কি সামনে আসবে? এই 3টি প্রশ্ন রেখে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে, রাজ্যের মানুষের উদ্দেশ্যে এই 3টি প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন NKTV বাংলায়।